সবাইকে নমস্কার। আমি যখন কোনো ভিডিও করি বা কোনো টপিক নিয়ে আলোচনা করি তার আগে আমি একটা স্ক্রিপ্ট লিখে নিই। এবার স্ক্রিপ্টে এটাই লেখা থাকে যে কোন পয়েন্ট নিয়ে আলোচনা করব, কোন পয়েন্টকে বেশি করে হাইলাইট করব, কোন পয়েন্টকে বেশি হাইলাইট না করলেও চলবে। এবার এই স্ক্রিপ্টটা আমি কিসে লিখি না, ফাউন্টেন পেনে লিখে থাকি। মানে আমার কাছে 12খানা ফাউন্টেন পেন আছে, সেই 12খানা ফাউন্টেন পেনকেই আমি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে থাকি। তো আজকের টপিকটা কিন্তু ফাউন্টেন পেন নিয়ে নয়, আজকের টপিকটা হচ্ছে যে এই যে ফক্সওয়াগন কোম্পানি এই যে বলছে যে এরা ফেল টু ক্র্যাক দ্য মার্কেট, ইন্ডিয়ান মার্কেট, এটা কেন হলো, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি একটা পেনের উদাহরণ দিয়েই শুরু করব, ঠিক আছে? মানে আমার যে 12খানা পেন আছে ফাউন্টেন পেন, সেই 12খানা পেনের মধ্যে আমি দুটো পেনকে স্যাম্পল হিসেবে নিয়ে নিয়েছি। মানে একটা হচ্ছে আমার শেফারের পেন 9427 VFM ফাউন্টেন পেন, আরেকটা হচ্ছে জিনহাউয়ের 166 এক্সট্রা ফাইন ফাউন্টেন পেন, ঠিক আছে? এবার এই পেনটা, জিনহাউয়ের পেনটার দাম হচ্ছে 150 টাকার মতো, ঠিক আছে? আর এই যে শেফারের পেনটার দাম এটা হচ্ছে 2800 টাকার মতো। এবার 2800 টাকা বেশি দাম কেন? কারণ এর যে নিবটা আছে, এই নিবটা অনেক ভালো, স্ক্র্যাচিনেসটা খুব কম হয়, খুব স্মুথ রাইটিং হয়, অর্থাৎ দামি জিনিস, ঠিক আছে? আর এর ফিট অ্যান্ড ফিনিশ দেখুন, এটাও অনেক সুন্দর, তো সেই জন্যেই এটার দামটা বেশি। উল্টো দিক থেকে আপনি জিনহাউয়ের পেনটা দেখুন, জিনহাউয়ের পেনটাও ভালো, কিন্তু এতে যে স্ক্র্যাচিনেসটা, লেখার সময় একটু স্ক্র্যাচিনেসটা বেশি অনুভব করি, কিন্তু এই পেনটাতেও ভালোই লেখা পড়ে। এটার দাম 150 টাকা। এবার কথা হচ্ছে যে এটার দাম 150 টাকা, এবার এটার দাম 2800 ধরতে হবে না। এবার আমি একটা প্রিজাম্পশন নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ধরুন এই পেনটার দাম 2800 টাকা নয়, এই পেনটার দাম হচ্ছে 550 টাকা, এটার দাম হচ্ছে 150 টাকা, ঠিক আছে? এবার আজকের ডেটে ইন্ডিয়াতে খুব বেশি ফাউন্টেন পেন বিক্রি হয় না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই জিনহাউয়ের যে 166 এক্সট্রা ফাইন নিব ওলা ফাউন্টেন পেনটা আছে সেটা বিপুল পরিমাণে মার্কেটে সেল হয়, ইন্ডিয়ান মার্কেটে প্রচুর সেল হয়, ঠিক আছে? এবার শেফারের ইচ্ছে হলো, মানে এই পেনটার দাম হচ্ছে 500-550 ধরে নিচ্ছি, তো শেফারের ইচ্ছে হলো যে আমরা ইন্ডিয়ান মার্কেটকেও ক্যাপচার করব। তো কিভাবে ক্যাপচার করব? ওরা একটা মার্কেট রিসার্চ কোম্পানির সাথে যোগাযোগ করলো। এগুলো সবই গল্প বলছি, কিন্তু এটা একটা কারণে বলছি। মার্কেট রিসার্চ কোম্পানিকে ওরা একটা যোগাযোগ করলো, ওদেরকে বললো দেখো আমি ইন্ডিয়ান মার্কেটটাকে ক্যাপচার করতে চাইছি, অনেকটা ওই জিনহাউয়ের মতো। তো জিনহাউ তো যে পরিমাণে মার্কেটটায় ফুটপ্রিন্ট রেখেছে, যেভাবে ক্যাপচার করেছে, অতটা হয়তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো ওর কাছাকাছি যাওয়ার, ঠিক আছে? তো মার্কেট রিসার্চ কোম্পানিকে বললো যে আপনারা সেই রকম একটা প্রাইসিং ঠিক করুন যে প্রাইসিং পয়েন্টে আমি যে পেনটা আছে, শেফারের পেনটা আছে, ভারতে লঞ্চ করতে পারি, যাতে মার্কেট এটা খায়। তো মার্কেট রিসার্চ কোম্পানি ওটা রিসার্চ করলো, দিয়ে বললো যে দেখুন আপনার যে পেনটা, সেই পেনটার প্রাইস মোটামুটি 150 থেকে 200-র মধ্যে হলে, 150-র কম হলে ভালো, কিন্তু 150 থেকে 200-র মধ্যে হলে আপনার মার্কেটটা ক্যাপচার করতে সুবিধে হবে। তো শেফার তখন কি করলো, ওদের যে ফ্যাক্টরিতে লোকজন আছে বা জিনিসপত্র মাল মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো দিয়ে ওরা একটা এরকম পেন বানাবার, মানে ইকোনমিক পেন বানাবার, ওরা তো 500-600 টাকা, 2000-5000 টাকার পেন বানায়, ওরা 150 থেকে 200 রেঞ্জের একটা পেন বানাবার চেষ্টা করলো। তো বানাতে গিয়ে দেখলো যে 150-র মধ্যে তো আসছে না, 200-র মধ্যেও আসছে না, পেনটার যে কস্টিং সেটাই পড়ে যাচ্ছে 220 টাকার মতো। তো 220 টাকায় ওরা একটা পেন বানাতে প্রোডাকশান কস্ট লেগে গেল 220 টাকার মতো। তখন ওরা মার্কেট রিসার্চ কোম্পানিকে বললো দেখুন আমার যে পেনটা আমি বানিয়েছি সেটা 220 টাকার মতো কস্টিং পড়ে গেছে, তো এবার আমি 150 টাকায় তো বেচতে পারবো না ওটাকে। তখন মার্কেট রিসার্চ কোম্পানি বললো যে ঠিক আছে, 220 টাকার মালটা আপনি 230 টাকায় বেচুন। প্রথম ইনিশিয়ালি আপনি 230 টাকায় বেচতে থাকুন, তারপর মার্কেটটা যখন আপনি ক্যাপচার হয়ে যাবে, লোকে যখন বুঝতে পারবে যে প্রোডাক্টটা ভালো, তখন হয়তো প্রোডাক্টের সেলটা বেড়ে যাবে। অর্থাৎ এই যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ওভার ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট। তো শেফার কী করলো, এবার এই 220 টাকা যে কস্টিংয়ের প্রোডাক্টটা সেটা 20 বছর ধরে ইন্ডিয়ান মার্কেটে 230 টাকা, 225 টাকা এরকম দামে বিক্রি করতে থাকলো, ঠিক আছে? এবার 20 বছর পরে ওরা যখন এত ইনভেস্ট করে ফেলেছে, তখন ওরা রিয়েলাইজ করলো যে আলটিমেটলি দে হ্যাভ ফেল টু ক্র্যাক দ্য মার্কেট। আর ঠিক এটাই হয়েছে ফক্সওয়াগনের ক্ষেত্রে। মানে স্কোডা অটো, তার যে সিইও, জার্মানিতে যে সিইও আছে ক্লস জেলমার, তো মিস্টার ক্লস জেলমার, যিনি ইন্ডিয়াতেও
ফক্সওয়াগনের যে স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে মার্কেটিং করবে, সেটারও হত্যাকর্তা বিধাতা। তিনি বলেছেন যে উই হ্যাভ ফেল টু ক্র্যাক দ্য মার্কেট, এটা তো বলেইছে। তার সাথে সাথে এটাও বলেছে যে ফক্সওয়াগনের যে গাড়িগুলো সেগুলো হচ্ছে ওভার ইঞ্জিনিয়ার্ড গাড়ি, মানে প্রোডাক্টটা ভালো এবং মার্কেটে কম্পিটিটিভ প্রাইসে বেচতে হচ্ছে, যার জন্যে এই মার্কেটটায় ওরা ফুটপ্রিন্ট ঠিক করে রাখতে পারছে না। আর আলটিমেটলি ওদের সেলটা হ্যাম্পার হচ্ছে এবং ওদের যে $2 বিলিয়ন যেটা গত 20 বছর ধরে ওরা ইনভেস্ট করেছে, সেটায় ওরা সেরকমভাবে কোনো রিটার্ন পাচ্ছে না। তো এবার বোঝা যাচ্ছে যে ফক্সওয়াগনের অবস্থা খারাপ, স্কডারও অবস্থা খারাপ। তো এবার তার এগেনস্টে এরা কী করতে চাইছে? ওরা বলছে যে আমাদের যে পুনেতে প্ল্যান্টটা আছে, সেই প্ল্যান্টটা আমরা পার্টনারশিপে বিজনেস করতে চাই। অর্থাৎ মাহিন্দ্রার মতো যদি কোম্পানি হয়, ইন্ডিয়ান কোম্পানি, সেই ইন্ডিয়ান কোম্পানির সাথে তারা পার্টনারশিপে বিজনেস করতে চায়। তারা চায় যে বেশি প্রফিট আর্ন করতে, কারণ ইন্ডিয়ান কোম্পানি, তারা জানে কিভাবে কস্ট কাটিং করতে হবে। তাদের থেকে এই কস্ট কাটিং টেকনিকটা শিখে নেবে, দিয়ে ওরা প্রফিট কিভাবে আর্ন করতে হয় সেটা শিখবে। উল্টে তারা কি করবে, ওদের যে টেকনিক্যাল যে নো হাউ আছে, টেকনিক্যাল যে নলেজগুলো আছে, টেকনোলজি যেটা আছে, সেটা ওরা শেয়ার করবে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে মোদ্দা কথা, যে ফক্সওয়াগন কোম্পানি টেকনোলজি শেয়ার করে কস্ট কাটিং করতে চাইছে এবং প্রফিট আর্ন করতে চাইছে। এবার সত্যি করেই কি ফক্সওয়াগন মার্কেটে কোনো ফুটপ্রিন্ট রাখতে পারেনি? ইন্ডিয়ান মার্কেটে এরা সত্যি করেই কি ভালোভাবে ঢুকতে পারেনি? 20 বছর ধরে এরা কি করলো তাহলে? এদের যে দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ওয়াটাস আর একটা হচ্ছে টাইগুন। হ্যাঁ, এদের আরেকটা প্রোডাক্টও আছে টিগুয়ান, কিন্তু টিগুয়ান এখানে আলোচ্য বিষয় নয়। ঠিক আছে? ওয়াটাস নিয়ে এখানে প্রথমে বলে নিই। ওয়াটাস গত 5 মাসে 8,000-এর কাছাকাছি সেল হয়েছে। এবার ওয়াটাসের সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে, ওয়াটাস তো একটা সিদান কার, ফুল সাইজ সিদান কার, 4 মিটারের থেকে বড়। এবার এই 4 মিটারের থেকে বড় সিদান কার কী কী আছে? ভার্না আছে, হন্ডা সিটি আছে, সিয়াজ আছে, মানে মারুতি সিয়াজ আছে, স্কডার যে স্ল্যাভিয়া গাড়িটা সেটা আছে। তো 4-5টা গাড়ি আছে। এবার এই 4-5টা গাড়ির সেল কীরকম হয়েছে গত 5 মাসে? আপনি যদি সিয়াজ দেখেন তাহলে 3,031টা ইউনিট সেল হয়েছে 5 মাসে, খুবই কম। হন্ডা সিটি সেল হয়েছে 5,301টা। স্ল্যাভিয়া গাড়ি সেল হয়েছে 6,419টা ইউনিট। 6,419 যেটা সেল হয়েছে স্ল্যাভিয়ার, সেটা হচ্ছে স্কডারই, অর্থাৎ ফক্সওয়াগনেরই অ্যাকাউন্টে ধরা যেতে পারে, সুতরাং খুব একটা খারাপ সেল হয়নি। আবার ভার্নার যে সেল হয়েছে সেটা 8,520টা ইউনিট সেল হয়েছে। সেই তুলনায় ওয়াটাসের সেল হয়েছে 8,150টা ইউনিট, অর্থাৎ কম কোথায় হয়েছে? ওয়াটাস তো ভালোই হয়েছে। হ্যাঁ, সেই রেসপেক্টে কম হয়েছে যে সিদান গাড়ির সেল কম, কিন্তু সিদান গাড়ির রেসপেক্টে ভালো সেল হয়েছে। এবার তাহলে লসটা কী করে হলো? মার্কেটটা গ্রিপ করতে পারলো না কেন? টাইগুনের যে গাড়িটা হচ্ছে সেটা 4 মিটারের থেকে বড় লম্বা একটা এসইউভি টাইপের গাড়ি। এবার এসইউভি টাইপের যে 4 মিটারের বড় গাড়িগুলো হয়, সেগুলো লোকের প্রি অ্যাজাম্পশন কী থাকে, যে গাড়ির মধ্যে যখন বসবো তখন ভেতরটা রুমিয়ার হবে, বড় হবে, বাইরে থেকে অন্যরকম স্টান্স লাগবে, দেখে মনে হবে একটা এসইউভির মতো। আমি যে পজিশানে বসবো, যে সিটিং পজিশানে বসবো, সেটা যেন কমান্ডিং পজিশান হয়, যেন একটা ট্রাক ফিলিং হয়। তো সেই জিনিসটা কি টাইগুনের মধ্যে ছিল? টাইগুনের সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে, যেমন ক্রেটা আছে, সেলটস আছে, তো ক্রেটা গাড়িতে আপনি যদি বসেন তাহলে সেই গাড়িতে বসলে তো মনে হবে একটা কমান্ডিং পজিশানে আপনি বসে আছেন। গাড়িটা সাইজেও বড়। এবার সাইজে কীরকম বড়? ক্রেটার যে লেন্থ আছে সেটা হচ্ছে 4,330 মিলিমিটার, টাইগুনের যে লেন্থ সেটা হচ্ছে 4,221 মিলিমিটার, অর্থাৎ টাইগুনের লেন্থ তো 109 মিলিমিটার কম। আবার আপনি হাইট দেখুন, ক্রেটার হাইট হচ্ছে 1,635 মিলিমিটার, টাইগুনের হাইট হচ্ছে 1,612 মিলিমিটার। ক্রেটার যে হুইথ সেটা হচ্ছে 1,790 মিলিমিটার, টাইগুনের যে হুইথ সেটা হচ্ছে 1,760 মিলিমিটার, অর্থাৎ 30 মিলিমিটার কম। তো সব দিক থেকে দেখতে গেলে ক্রেটার পাশে যদি এবার টাইগুনটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ক্রেটাকে তো এসইউভি মনে হবে, কিন্তু টাইগুনকে আর এসইউভি মনে হবে না, তখন মনে হবে একটা বড় সাইজের হ্যাচব্যাক দাঁড়িয়ে আছে ক্রেটার পাশে। সুতরাং সেইখানেই তো মার খেয়ে গেল, সাইজের দিক থেকে প্রথমেই তো টাইগুন ঝাড় খেয়ে গেল। এবার সেকেন্ড যে প্রবলেমটার জন্য টাইগুন দৌড়ে পিছিয়ে গেল, সেটা হচ্ছে ক্রেটায় 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে, এছাড়া 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন আছে, 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন আছে। এই যে ট্রান্সমিশন আছে সেটা ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, সিভিটি আছে, টর্ক কনভার্টার আছে, ডিসিটি আছে, অর্থাৎ 4 রকমের ট্রান্সমিশন আছে, 3 রকমের ইঞ্জিন আছে। টাইগুনে 2 রকম ইঞ্জিন আছে, 1 লিটার টিএসআই ইঞ্জিন আছে পেট্রোল, আর 1.5 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিন আছে। আবার আপনি ট্রান্সমিশনে চলে যান,
এদের ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, টর্ক কনভার্টার আছে, ডিসিটি আছে, 3 রকম আছে। ক্রেটায় 4টে ছিল, 4 রকম ট্রান্সমিশন, এটায় 3 রকম ট্রান্সমিশন আছে। অর্থাৎ ইঞ্জিনের দিক থেকেই বলুন আর ট্রান্সমিশনের দিক থেকেই বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু তাইগুন ক্রেটার থেকে পিছিয়ে আছে। উল্টে আবার তাইগুনের কোনো সিএনজিও নেই, পেট্রোল উইথ সিএনজি থাকলে তবু একটু সেলটা বাড়তো, সেটারও কোনো অপশান ভক্সওয়াগনের তরফ থেকে দেয়া হয়নি। সুতরাং এখানেও তাইগুন পিছিয়ে এলো। এবার সেল কীরকম হয়েছে তাইগুনের সেটা দেখা দরকার। লাস্ট 5 মাসে সেল হয়েছে 7,468টা ইউনিট। ক্রেটার সেল দেখুন 75,055টা ইউনিট হয়েছে লাস্ট 5 মাসে বিক্রি, অর্থাৎ 10 গুণ বেশি সেল হয়েছে। আর হবে নাই বা কেন? ক্রেটার বাইরের দিক থেকেই বলুন বা ভেতর দিক থেকেই বলুন, একটা অন্যরকম অ্যাপিল আছে, একটা অন্যরকম ইমেজ আছে। ভক্সওয়াগনের টাইগুন গাড়ির কী আছে? হ্যাঁ, ভক্সওয়াগনের তরফ থেকে বলা হবে যে এই গাড়িতে প্রচুর পরিমাণে সেফটি ফিচার্স আছে, এই গাড়ির ব্রেকিং ভালো হয়, এই গাড়িতে 5 স্টার ক্র্যাশ টেস্ট রেটিং আছে। আবার এটাও বলবে যে এতে কোনো প্যানেল গ্যাপ নেই। হ্যাঁ, তো এইগুলো ভক্সওয়াগনের তরফ থেকে বলবে, কিন্তু কে বলবে, কতদিনে বলবে? যারা ভক্সওয়াগন গাড়ি আগে চালিয়েছে তাদের কাছে ভক্সওয়াগন গাড়ি নতুন কিছু নয়। তারা হয়তো ভক্সওয়াগন গাড়ি চিরকাল চালিয়ে যাবে, মানে একটা গাড়ি বেচবে আবার ভক্সওয়াগন গাড়ি কিনবে, কারণ তারা জানে ভক্সওয়াগন গাড়িটা কীরকম, স্কডা গাড়িটা কীরকম তারা জানে। কিন্তু যারা নতুন কাস্টমার আছে, যারা ফার্স্ট টাইম গাড়ি কিনতে চাইছে, কিংবা যারা হুন্ডাই এতদিন ইউজ করে এসছে বা মারুতি ইউজ করে এসছে, তারা যখন ভক্সওয়াগন কিনতে যাবে তখন তাদেরকে কী বলে বোঝাবে? সেলস গাই কী বোঝাবে? যতক্ষণে বোঝাবে এই সমস্ত জিনিসগুলো যে তার মধ্যে প্যানেল গ্যাপ নেই, কোনো সেফটি ফিচার্স অনেক বেশি আছে, ব্রেক প্যাড ভালো, ব্রেকিং ভালো, এইসব বোঝাতে বোঝাতে তো ক্রেটা বুকিং হয়ে যাবে, সেলটস বিক্রি হয়ে বেরিয়ে যাবে শোরুম থেকে। তো বোঝাবে কখন? মানুষের কাছে অত সময় কোথায় বোঝবার? আর আজকের দিনে 80 থেকে 90% মানুষ ওইসব বোঝে না। আর সেই জন্যেই ক্রেটার 5 স্টার রেটিং নেই, তা সত্ত্বেও এটা 75,000 ইউনিটের মতো সেল হয় লাস্ট 5 মাসে। আর 5 স্টার রেটিং থাকা সত্ত্বেও তাইগুনের এত সেল হয় না। 80 থেকে 90% মানুষ আজকের দিনে এ থেকে বি লোকেশানে যায় এবং যাওয়ার সময় ওরা দেখে যে ইন্টেরিয়ার্সটা কেমন, বাইরে দাঁড়িয়ে যদি গাড়িটাকে দেখি তার স্টান্স কীরকম, এগুলো দেখে। লোকে দেখে না যে গাড়িটা কতটা সলিড, গাড়ির বিল্ড কোয়ালিটি কতটা সুন্দর, এসব লোকে দেখে না, কিছু লোক দেখে। আর তারা এই সমস্ত গাড়িগুলো কেনে, ভক্সওয়াগন কেনে, স্কডা কেনে। কিন্তু সেই সমস্ত লোকেরা কেনে না যারা গাড়ির বাহ্যিক ফিচারটা দেখেই গাড়িটা কিনে নেয়, এবং সেই সমস্ত লোকের সংখ্যাই বেশি। লং ড্রাইভে কীরকম চলবে, কীরকম ফিলিং পাবে, এসব মানুষ দেখে না। আজকের ডেটে যদি আপনি একটা ভক্সওয়াগন গাড়িকে লং ড্রাইভে চালাতে নিয়ে যান, আমি হলপ করে বলতে পারি অন্য যে কোনো গাড়ির থেকে এটা অনেক ভালো এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। তো সেই জিনিসগুলো মানুষের দেখার সময় নেই, লোকে দেখবেও না। লোকে আজকাল ছোট ছোট জার্নির জন্যেই যে গাড়িটা দরকার সেই গাড়িটা কিনে নিচ্ছে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে পোলো গাড়ি ডিসকন্টিনিউ হয়ে যাওয়াটা। পোলো গাড়ি যখন ডিসকন্টিনিউ হয়ে গেল তখন ভক্সওয়াগনের আগেই উচিত ছিল যে পোলো গাড়িটাকে আবার রিলঞ্চ করা। হ্যাঁ, আমরা জানি যে পোলো গাড়ি পিকিউ প্ল্যাটফর্মে তৈরি হতো। এখন যে প্ল্যাটফর্মটা এসছে সেটা হচ্ছে MQB A0IN প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে পোলো গাড়ি তৈরি হওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে i20 গাড়ি 40 মিলিমিটার ট্রিম করে ইন্ডিয়াতে রিলঞ্চ হচ্ছে কি করে? তো সেইভাবে এরাও ট্রিম করে পোলো গাড়িটাকে লঞ্চ করতে পারতো, একটা অন্য গাড়ি মডেল যেটাকে পোলো নাম দিয়ে 4 মিটারেরই কোনো একটা গাড়ি পোলো হিসেবে লঞ্চ করে দিতে পারতো, নামও থাকলো, কাটতিও হলো। তো সেইটাও তো করলো না এরা, পোলো গাড়িটাকেই ডিসকন্টিনিউ করে দিল। তার উপরে ভক্সওয়াগনের যে নতুন গাড়িগুলো লঞ্চ হয়েছিল সেই গাড়িতে এসি প্রবলেম ছিল, ইপিসি প্রবলেম ছিল। তো সেই জিনিসগুলো মানুষ সহজে ভুলে যাবে? একটা গাড়ি লঞ্চ করতে গেলে অন্তত 1.5 থেকে 2 লাখ কিলোমিটার চালিয়ে একবার দেখে নেওয়া উচিত ভক্সওয়াগন কোম্পানির, যে গাড়িটা কীরকম পারফর্ম করছে, গাড়ির এসি কীরকম পারফর্ম করছে। তো সেইগুলো না দেখেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল। তো এই প্রবলেমগুলো মানুষ ভুলে যাবে অত সহজে? এটা গেল 4 নম্বর প্রবলেম। ফিফথ প্রবলেমটা অদ্ভুত। 12 লাখের 11 লাখের নিচে কোনো গাড়িই নেই। ভক্সওয়াগনের যদি একটা 8-9 লাখ টাকা রেঞ্জের গাড়ি থাকতো, অ্যাটলিস্ট ট্যাক্সি সেগমেন্টকে তো ট্যাপ করতে পারতো। এই দেখুন না, মারুতির যে সুইফট বা মারুতির যে ডিজায়ার গাড়ি, হুন্ডাইয়ের যে অরা গাড়ি, i10 নিয়স গাড়ি, এই সমস্ত গাড়িগুলো তো ট্যাক্সি সেগমেন্টকে বেশি অ্যাট্রাক্ট করে। টাটা টিগর আছে, টাটা টিয়াগো আছে, ট্যাক্সি সেগমেন্ট এই গাড়িগুলো সেল ধরে রেখেছে, আর সেই জন্যেই কোম্পানিগুলো প্রফিটে চলছে। কিন্তু এই যে ভক্সওয়াগন গাড়ি বলুন, স্কডা গাড়ি বলুন, এর 7-8 লাখ টাকা রেঞ্জের গাড়ি কোথায়? কোনো গাড়িই নেই। 12 লাখ 13 লাখ টাকা রেঞ্জের গাড়ি
কিংবা তার বেশি রেঞ্জের গাড়ি, তো সেই গাড়িগুলো দিয়ে কি বিশাল কিছু সেল করতে পারবে? হ্যাঁ, আমি মানলাম যে কিয়ার মতো স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, কিয়া নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দেখতে পারেন। তো কিয়ার যেরকম সেলটস আছে, সনেট আছে, ক্যারেন্স আছে, এগুলোকে খুব সুন্দর করে পজিশনিং করা আছে। সেই পজিশনিংটা কিন্তু ফক্সওয়াগনের ক্ষেত্রে বা স্কডার ক্ষেত্রে করা নেই। সুতরাং সেলটা হবে কি করে? কিয়ার মতো কোম্পানি 3টে গাড়ি নিয়ে মাসে 19,000 থেকে 20,000টা সেল করে। এরা কতগুলো সেল করে? 2,000, 2,500, 3,000 মাসে সেল করছে। এদের তো ওই সমস্ত কোম্পানিগুলোর থেকেও শেখা উচিত যাদের গাড়ি কম। রেনো 3টে গাড়ি আছে, কি আছে? কুইড আছে, ড্রাইভার আছে, কাইগার আছে। এই 3টে গাড়ি নিয়ে এরা 3,500-এর কাছাকাছি, 4,000-এর কাছাকাছি প্রত্যেক মাসে সেল করে বেরিয়ে যাচ্ছে। এদের কাছে কি দামি গাড়ি নেই? রেনোর কাছে দামি গাড়ি কি এরা লঞ্চ করতে পারে না? পারে, কিন্তু এরা ইন্ডিয়ানদের যে পালসটা সেটা বুঝে গেছে। আর তাই জন্যই এরা ইকোনমিক রেঞ্জের গাড়ি বার করে, যাতে মার্কেট এই গাড়িগুলোকে কেনে, মার্কেট যাতে অ্যাট্রাক্টেড হয়। নিশানের একটা গাড়ি ম্যাগনাইট, সেই ম্যাগনাইট গাড়িটাই পুরো নিশান কোম্পানিকে ধরে রেখেছে। প্রত্যেক মাসে 2 থেকে 2,500 ইউনিট সেল হচ্ছে। তো একটা গাড়ি মিলে গোটা কোম্পানিকে ধরে রেখেছে। তো এদের থেকেও তো ফক্সওয়াগনের শেখা উচিত ছিল। আর এই ফক্সওয়াগনের একটা অদ্ভুত অভ্যেস আছে। হুন্ডাই কোম্পানি ওদের সব মডেলে 6 এয়ারব্যাগ লঞ্চ করলো, তো এদেরও করতে হবে। ফক্সওয়াগন স্কডা কোম্পানিকেও 6 এয়ারব্যাগ লঞ্চ করে দিতে হবে। আর করবি তো কর, পরে পরে করলি কেন? আগেই তো করা উচিত ছিল। যেখানে আপনারা বলছেন যে আপনাদের 5 স্টার সেফটি রেটিং, ক্র্যাশ টেস্ট রেটিং, সেখানে তো প্রথমেই 6 এয়ারব্যাগটা দিয়ে আপনারা মার্কেটকে অ্যাট্রাক্ট করতে পারতেন। ওয়েট করলেন কেন হুন্ডাইয়ের জন্য? হুন্ডাই কবে 6টা এয়ারব্যাগ লঞ্চ করবে তার দেখা দেখি আমিও লঞ্চ করব, তো সেটাও তো একটা সেটব্যাক হয়ে গেল। তাছাড়া এদের 7 সিটার নেই, সেটাও তো একটা বড় সেটব্যাক। অন্যান্য কোম্পানির যে সমস্ত 7 সিটারগুলো আছে, অ্যালকাজার আছে, ক্যারেন্স আছে, তারপরে এদের ড্রাইভার আছে রেনোর, আর্টিগা আছে মারুতির, তো সেই সমস্ত গাড়িগুলো তো দিব্যি সেল হয়ে যাচ্ছে। এদের একটা যদি 7 সিটার লঞ্চ করতো তাহলেও সেলটা ভালো হতো, তো সেটাও তো এরা করেনি। তার উপর একটা অদ্ভুত জিনিস দেখুন, আমি ধরুন আমার বাচ্চাকে নিয়ে শোরুমে গেছি গাড়ি দেখতে। আমি তো শোরুমে যাওয়ার আগে একটা এস্টিমেট কষে যাব যে ঠিক আছে আমি একটা 15 লাখ টাকা দামের গাড়ি কিনবো, সে ফর এক্সাম্পল। এবার আমি গাড়িটা দেখতে গেলাম শোরুমে, আমার ছেলেও গাড়িতে চড়ছে, আমার মিসেসও গাড়িতে চড়ছে। এবার ছেলে আর মিসেস গাড়িতে চড়ে বলছে, ধরুন ছেলে বলছে যে বাবা এতে যে সানরুফটা আছে সেই সানরুফটা খুব ছোট, দেখো ওই যে পাশের ওই দেখো ওই গাড়িটা আছে ওটার সানরুফটা কত বড়। অ্যাকচুয়ালি যে গাড়িটা আপনি চয়েস করেছেন সেটা ইলেকট্রিক সানরুফ আছে, কিন্তু পাশে আরেকটা গাড়ি আছে সেটায় প্যানোরামিক সানরুফ আছে। তো প্যানোরামিক সানরুফটা সাইজ অনেক বড়, ছেলের ওটা দেখে পছন্দ হয়েছে। মানে শোরুমে অপশান আছে, সুতরাং আপনাকেও ভাবতে বাধ্য করছে যে আপনি আপনার বাজেটটাকে একটু বাড়ান, কিংবা যদি পসিবল হয় প্যানোরামিক সানরুফটাও কিনতে পারেন। তো আপনার মধ্যে একটা ভাবনার উদয় হচ্ছে, যেটা ছেলে হয়তো আপনাকে করতে সাহায্য করছে। হ্যাঁ, হয়তো আপনি কিনবেন না, হয়তো আপনি ইলেকট্রিক সানরুফওয়ালা গাড়িই কিনবেন, কারণ ছেলের কথা শুনতে হবে এরকম তো কথা নেই, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে ভাবতে সাহায্য করছে। কিন্তু আপনি যখন কোনো ফক্সওয়াগনের শোরুমে যাবেন, তার কাছে অপশান কোথায়? হতো অপশানই তো নেই। সুতরাং এটাও হচ্ছে একটা সেটব্যাক। আর তার উপর এদের ডিজেল নেই। মাহিন্দ্রা বলুন, কিয়া বলুন, হুন্ডাই বলুন, টাটা বলুন, এদের এখনও ডিজেল ইঞ্জিন আছে, কিন্তু এই ভক্সওয়াগন স্কোডা সব ডিজেল ইঞ্জিন বন্ধ করে দিল। এদের যে 1.5 লিটার টিডিআই ইঞ্জিনটা ছিল, বন্ধ করার দরকার কী ছিল? 1.5 লিটার এমপিএফআই ইঞ্জিন, 1 লিটার এমপিএফআই ইঞ্জিন, এগুলো তো যথেষ্ট ভালো ইঞ্জিন ছিল, এগুলোকে বন্ধ করে দিল। তার বদলে 1 লিটার টিএসআই আর 1.5 লিটার টিএসআই ইঞ্জিন। আমি বলছি না যে এই দুটো ইঞ্জিন যেগুলো এখন চলছে মার্কেটে সেগুলো খারাপ, কিন্তু ওই ইঞ্জিনগুলোও খুব সুপিরিয়ার ইঞ্জিন ছিল। তো সেগুলোকে বন্ধ করার মানে কি? ডিজেল নেই, তার উপর সিএনজি নেই, তো মার্কেটটা ক্যাপচার করবে কোত্থেকে? আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল যে ফক্সওয়াগনের মার্কেট ক্র্যাক না করার পেছনে কারণটা কি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।